ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দু একদিনের মধ্যে ঠান্ডা কমবে বলছে আবহাওয়া। যে কোনো পরিস্থিতিতে জয় করার মানসিকতা নিয়ে দেশকে এগিয়ে নিতে স্কাউটদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ভিডিও কনফারেন্সে অষ্টম জাতীয় কাপ ক্যাম্পুরের উদ্বোধন। চট্টগ্রামে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চতুর্থ দিনের মতো চলছে চিকিৎসকদের ধর্মঘট। ব্যাহত চিকিৎসা কার্যক্রম, রোগীদের দুর্ভোগ চরমে। নোংরা পরিবেশ, মাদক সেবী আর ছিনতাইকারীর দৌরাত্মে বেহাল অবস্থা রাজধানীর পার্কগুলোর। কমে গেছে লোক সমাগম, নিরাপত্তা নিশ্চিতের দাবি। এবং অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি চলছে জোরে সোরে। নির্ধারিত সময়েই কাজ শেষ হওয়ার আশা। প্রকাশকদের ওপর উগ্রবাদীদের হামলার ঘটনায় শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকালে নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে দু একদিনের মধ্যে শীতের তীব্রতা কমে যাবে। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। দিনরাত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বেরোচ্ছে না। গত এক সপ্তাহে ঘন কুয়াশা আর তীব্র শীতের কবলে পড়েছে বরেন্দ্র অঞ্চল রাজশাহী। শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাটা খুবই ঠান্ডা চলছে, খুব ঠান্ডা চলছে। ঠান্ডাতে থাকা যায় না। কাজ কামের সমস্যা, মানুষ চলাচল করতে পারতেছে না, ঠিক মতো বের হতে পারতেছে না। এদিকে ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। ঠান্ডার কারণে রাস্তাঘাটে লোকজনের আনাগোনা কমে গেছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। প্রচন্ড শীত, তুষার বৃষ্টির মতন বৃষ্টি করতেছে, মানুষজন তো বাইরে হইতে পারতেছে না। ঠান্ডা, কাজ করতে খুব কষ্ট লাগে। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না বগুড়ায়। সকালে জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছেন দিনাজপুরবাসী। শীতে ঘর থেকে বাইরে যেতে পারছেন না লোকজন। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। কাজ কাম নাই, বসে আছি, ঠান্ডা হাত পা টাটাছে। হ্যাঁ, এখন কাম যে নাই, বাড়ি যা ঘরে কি করবো? হ্যাঁ, না খাওয়া থাকতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে পশ্চিমা বাতাস প্রবাহিত হওয়ার ফলে আজকে দিনাজপুরের প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এছাড়া কুড়িগ্রাম, যশোর ও পাবনা সহ দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা আর তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহীর সাহেববাজার মোড় এলাকায় আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। উত্তরাঞ্চলের শীতের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, মূলত প্রচন্ড শীত পড়েছে রাজশাহীতে। গত ৩ দিন ধরে এই শীতের তীব্রতা বাড়ছে। মূলত যেটি বলে রাখি একটু, যে 2 দিন রাজশাহীতে টানা বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের পর থেকে শীতের তীব্রতা অনেকাংশেই বেড়ে গেছে। তো নগরবাসী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের এই শীত বাড়ার সাথে সাথে দুর্ভোগটা বেড়েছে, কষ্টটা বেড়েছে, ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে। আমরা সকালের দিকেও দেখেছিলাম যে আজকে কিন্তু সকাল 9টার পরপরই শীতের যে তীব্রতা সেটি কিন্তু আরও বেশি মনে হচ্ছিল, প্রকট হয়ে গেছে। তার পরপরই কিছুক্ষণ পরে যদিও রোদের দেখা মিলেছে, সেই রোদের দেখার পর থেকেই কিছুটা জনমনে স্বস্তি ফিরেছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা আমাদের এখন পর্যন্ত যেটি বলছেন যে এবছরের মধ্যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেটি হচ্ছে 8.4 ডিগ্রি সেলসিয়াস এবং
গত 20শে ডিসেম্বর ছিল সর্বনিম্ন 8.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এবছরের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে 8.4 ডিগ্রি সেলসিয়াস, এবং এটি সে আজকেই। তো আমি বেশ কয়েকজন নগরবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি আমাকে বলছেন যে এই বছর এত পরিমাণ ঠান্ডা তাদের অনুভূত হচ্ছে, স্বাভাবিক যে কাজকর্ম তাতে করে অনেকটা ব্যাহত হয়ে পড়ছে। পাশাপাশি নগরবাসী যারা রয়েছেন, বিভিন্ন যানবাহন চালকেরা যারা রয়েছেন, তারা বলছেন যে তারা ঘর থেকে বেরিয়ে আসছেন, বিভিন্ন রুটে বের হচ্ছেন ভাড়ার উদ্দেশ্যে, কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে ভাড়াটি সেটি কিন্তু শীতের কারণে তারা মারতে পারছেন না। কারণ বলছেন যে নগরবাসী যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ নগরবাসী কিন্তু এই শীতের কারণে বের হচ্ছেন না, কাজকর্ম ছাড়া কিন্তু অনেকেই বের হচ্ছেন না, যার কারণে এ ধরনের একটি মানে অচল অবস্থা তৈরি হয়েছে রাজশাহীতে। আমরা এখনো দেখানোর চেষ্টা করছি যে 9টার পরে রোদ বের হওয়ার পর থেকে কিন্তু আমি এখন রাজশাহীর সাহেব বাজারে আছি। এই সাহেব বাজারে কিন্তু লোক সমাগম বেড়েছে। তাছাড়া কিন্তু আমরা লাস্ট যে 2-3 দিন দেখেছি, 2-3 দিনে কিন্তু আমরা এমনটি দেখেছিলাম যে রোদ বের না হওয়ার কারণে, শীতের তীব্রতা থাকার কারণে, কনকনে ঠান্ডা বাতাসের কারণে কিন্তু এখানে যে পরিমাণ লোকের সমাগম ঘটে সে পরিমাণ লোক সমাগম কিন্তু এখানে ঘটেনি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের সর্বশেষ অবস্থা। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। যদিও আমরা রোদে কিছুটা দেখেছি, তারপরেও শীতের তীব্রতা মনে হয় কমেনি, কারণ লোক সমাগম কম বলছেন তিনি সেখানে। আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরে 8ম জাতীয় কাব ক্যাম্পুরি উদ্বোধন করেন তিনি। এর আগে 851 জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে 10টি স্কাউট অঞ্চলের 71 জন কাব স্কাউট প্রতিনিধির মাঝে অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত স্কাউট সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা নিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে আহ্বান জানান তিনি। চেষ্টা করো, যথাসাধ্য চেষ্টা করো, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ হচ্ছে তোমরা স্কাউটরা, বাচ্চারা, তোমার যে ক্যাব স্কাউট যারা, তোমরাই ভবিষ্যৎ। তোমাদের হাতেই তো দেশকে রেখে যাব, তোমাদের হাতে দিয়ে যাব, তো তোমরা সেইভাবে উপযুক্ত হয়ে গড়ে উঠবে, দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সবসময় প্রস্তুত থাকবে, তবেই দেখবে এই দেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। এই বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। কাজে আমাদের সে আত্মবিশ্বাস থাকবে যে আমরা যুদ্ধে বিজয়ী জাতি, বিজয়ী জাতি সবসময় মাথা উঁচু করে চলে। এই আত্মবিশ্বাসটা নিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে এখন থেকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা নিয়ে যুগোপযোগী হয়ে দেশকে তোমরা উন্নত করবে, সমৃদ্ধশালী করবে। চিকিৎসকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চট্টগ্রাম শাখার ডাকা ধর্মঘটে 4র্থ দিনের মতো অচল হয়ে আছে সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও তার স্বজনরা। তবে আইসিইউ ও শিশু রোগী ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সকালে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য আসা রোগীদেরকে ফিরে যেতে দেখা যায়। অপারেশনের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেয়া এবং অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 3 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়। এর প্রতিবাদে গত 20 জানুয়ারি বিএমএর চট্টগ্রাম শাখার সভাপতি ডাক্তার মুজিবুল হক এই ধর্মঘটের ঘোষণা দেন। পরীক্ষা এসএসসি এন্ট্রান্স সবই এসএসসি করতে আসছে, খালিও করতে পারি, আজও করতে পারি। আমি আমার মেয়ের জামাইকে এখানে নিয়ে আসছি, রাত্রে হঠাৎ অসুস্থ হওয়ায় আমি এখানে ডাক্তার নেই। আমার পায়ে সমস্যা, আমি হাঁটতে পারছি না, ডাক্তারের আসছি, ডাক্তার পাই না। আমি আজকে 2 দিন ধরে চোখের ব্যথা নিয়ে ভুগতেছি। যেমন আমার মতো আরো সাধারণ দুর্ভোগ রোগী বিভিন্ন অঞ্চল থেকে আসতেছে, সবাই এটাতে ভোগান্তিত। এই মুহূর্তে নগরীর সিএসসিআর হাসপাতালের সামনে আছেন আমাদের রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। ধর্মঘটের খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। চট্টগ্রামে আজকে 4র্থ দিনের মতো কিন্তু
ধর্মঘট পালন করছে চিকিৎসকরা। চট্টগ্রামে যেসব বেসরকারি মেডিকেল রয়েছে, এছাড়া চট্টগ্রামে যেসব বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেখানে কিন্তু গত 4 দিন ধরে কোনো চিকিৎসা সেবা কিন্তু প্রদান করছেন না ডাক্তাররা। চিকিৎসার উপর মামলা দেওয়ার প্রতিবাদে কিন্তু তারা এই ধর্মঘট পালন করছে। এবং আমরা চট্টগ্রামের যারা বিএম এর সভাপতি রয়েছে মুজিবুল হক, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত ডাক্তারের উপর যে মামলা দেওয়া আছে সেই মামলা প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু এই ধর্মঘট চলতেই থাকবে। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আমরা চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, বিশেষ করে মেট্রোপলিটন হাসপাতাল, এছাড়া অন্যান্য যেসব হাসপাতাল রয়েছে সেখানে দেখেছি সেখানে কোনো ধরনের কিন্তু আজকে চিকিৎসা সেবা প্রদান করা হয়নি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রামের শেফডন ডায়াগনস্টিক সেন্টারের সামনে। এখানে কিন্তু অন্যান্য স্বাভাবিক সময়ে আমরা দেখি প্রচুর রোগী কিন্তু এখানে আসে, পরীক্ষা করাতে আসে, কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মেইন ফটকটি রয়েছে সেটি কিন্তু বন্ধ। কোনো রোগী কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না এবং কোনো পরীক্ষাও এখানে করা হচ্ছে না। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু, এছাড়া চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে রোগীরা এসেছেন। কারো ডাক্তার দেখানোর সময় ছিল, কারো পরীক্ষা করানোর সময় ছিল, কিন্তু এখানে কেউ কিন্তু কোনো ধরনের পরীক্ষা করাতে পারছেন না, কোনো রোগীও দেখাতে পারছেন না। এক্ষেত্রে আমরা যারা এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন তাদের প্রচন্ড দুর্ভোগে পড়তে হয়েছে। যেহেতু তারা বলছে কোনো একজন আসলে ডাক্তারের বিরুদ্ধে মামলা দেওয়ার কারণে সকল ডাক্তার যে এরকম কর্মসূচি দিয়েছে এটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই তারা একটি আহ্বান জানিয়েছেন ডাক্তাররা যাতে আসলে সাধারণ মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা যাতে তাদের এই যে কর্মবিরতি যায়, যে ধর্মঘট পালন করছে সেই ধর্মঘটটি যাতে তারা প্রত্যাহার করে। তো এই মুহূর্তে যারা আছেন এখানে, যারা রোগী দেখাতে এসেছেন তাদের সাথে একজনের সাথে কথা বলছি। আপনারা তো এখানে এসেছেন 4 দিন ধরে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি হাটাজারি থেকে আসছি। আমি গত বুধবার বৃহস্পতিবার আসছি। হ্যাঁ, এই অবস্থা হলে রোগীদের এই অবস্থা হলে চট্টগ্রামের রোগীদের সেবা অত্যন্ত চরম আকার ধারণ করেছে। এটা হলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা সরকার, আমি মনে করি যে সরকারের একটা হস্তক্ষেপ কামনা করছি। এভাবে হলে কোনো অবস্থাতে চলতে পারে না। এটা একটা অত্যন্ত দুঃখজনক বিষয় মনে করি। আরেকজনের সাথে কথা বলছি। এই যে ডাক্তাররা এখানে আছেন, এখানে যারা আছেন, তো আপনারা কি চিকিৎসা সেবা নিতে এসেছেন এবং কোথেকে এসেছেন? আমি আছি পরিচয় থেকে। আমরা আজকে 3 দিন ধরে রিপোর্ট দিচ্ছেন, ওরা গোলাগুলি করতেছে, আমাদেরকে একদিন এক ডেট দিচ্ছে, তাও আমরা আসতে পারতেছি না। আসলে আমাদেরকে রিপোর্ট দিচ্ছেন ওরা বারবারই। চিটাং মেডিকেলে আমাদের রোগী ছিল ভর্তি, 4 ঘন্টা ইমার্জেন্সি গেটে ফেলা লাগছে, কোনো চিকিৎসা পাচ্ছি না, কোনো প্রাইভেট হাসপাতাল কোনো কোলে নাই, কোথাও দিয়ে নিচ্ছেন ওরা কখনো সময়। ধন্যবাদ। এখানে যারা এসেছেন আমরা দুজনের সাথে কথা বলেছিলাম, শুধু এই দুজন নয়, এরকম চট্টগ্রামের সকল বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু প্রচুর রোগী অবস্থান করছেন, কিন্তু সেক্ষেত্রে ডাক্তাররা আসলে কোনো ধরনের পরীক্ষাও করছেন না এবং কোনো ধরনের তারা চিকিৎসা সেবা প্রদান করছেন না। এক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম, এছাড়া তার স্ত্রী ডাক্তার শামিমা রেজা, এছাড়া রানার উপর মামলা দেওয়ার প্রতিবাদেই কিন্তু আজকে এই যে 4 দিন ধরে ধর্মঘট পালন করছে ডাক্তাররা। কিছুক্ষণ আগে আমি ডাক্তারদের প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এই 1টা বাজে সকল মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের সামনে কিন্তু তারা মানববন্ধন পালন করবে তাদের দাবির প্রতিবাদে। এছাড়া বিকেল 3টা থেকে 4টার মধ্যে তাদের আজকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং এই সংবাদ সম্মেলন থেকে কিন্তু তারা আসলে পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা করবেন কিনা সেটিও আসতে পারে, বা তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা, সাধারণ মানুষের কথা ভেবে তাদের আন্দোলন প্রত্যাহার করবেন কিনা, এই জিনিসটিও আসতে পারে। তো আমরা দেখছি সকাল থেকে কিন্তু আসলে চট্টগ্রামে যেসব মেডিকেল কলেজ রয়েছে এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে না। তো অনেকটাই আসলে বিপর্যস্ত চট্টগ্রামের চিকিৎসা সেবা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই যে ডাক্তাররা 4 দিন ধরে ধর্মঘট পালন করছে তার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস এখানকার রোগীদের ভোগান্তির খবর। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ পার্কেরই রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা। পর্যাপ্ত ল্যাম্পপোস্ট থাকলেও অধিকাংশতেই নেই আলো। নোংরা পরিবেশ, রয়েছে মাদক সেবী ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য। নিরাপত্তা ব্যবস্থা নাজুক হওয়ায় পার্কে লোক সমাগম নেই বললেই চলে। এ অবস্থায় নাগরিক সুবিধা নিশ্চিতের তাগিদ দিলেন নগর ও পরিবেশবিদরা। সাইফুল ইসলাম এবং মঞ্জুর রহমানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে থাকা পার্কটিতে দেখা মিলল হকার, মাদকসেবী এবং ভাসমান মানুষের অবাধ বিচরণ। পার্কের শেষ প্রান্তে তোলা হয়েছে ঘর, অধিকাংশ স্থানে জমা করে রাখা ব্যবসায়ীদের নানা রকম পণ্য। নেই নিরাপত্তা বেষ্টনী, নেই কোনো নিরাপত্তা রক্ষীও। মহানগর নাট্যমঞ্চের সামনের পার্কটিরও একই চিত্র। পার্কের ভেতরে গড়ে তোলা হয়েছে শ্রমিক লীগের কার্যালয়। এক পাশে সচিবালয়, রেল ভবন, অন্য পাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এরই মাঝে ওসমানী উদ্যান। আর এই ওসমানী উদ্যানের চিত্র যেন আরো বিচিত্র। উদ্যানের এ মাথা ও মাথা জুড়ে চায়ের দোকান, পাশাপাশি চলছে বিভিন্ন পণ্যের বেচাকেনা। সরেজমিনে রাজধানীর কয়েকটি পার্কে গিয়ে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এসব চিত্র।
এসব পার্কে থাকা দর্শনার্থীদের রয়েছে নানা অভিযোগ। এখানে পর্যাপ্ত পরিমাণ সিটের অভাব আছে একদিকে, আর একদিকে ময়লা আবর্জনাটা বেশি, বসার মধ্যে অতটা সুইটেবল না। সন্ধ্যার পরে মাদক আসক্তরা বেশিরভাগ ভিড় করে থাকে। পার্কগুলোতে নিরাপত্তার পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করার পরামর্শ দিলেন নগর ও পরিবেশবিদরা। একটা পার্কের এমন হওয়া উচিত যেটা আমাকে টানবে, আমি একদিন গেলে দ্বিতীয় দিন আমার আবার যেতে ইচ্ছা করবে। সিটি কর্পোরেশনের প্রথম দায়িত্ব হলো জনগণের সুখ, স্বাচ্ছন্দ্য এবং দৈনন্দিন জীবনকে আরো উন্নত করার প্রচেষ্টা চালানো। জনসাধারণের ব্যবহার্য এই সমস্ত পাবলিক পার্কে আইন শৃঙ্খলা তাদেরকে রক্ষা করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, নতুন করে পার্কগুলোর সৌন্দর্য রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। যে সমস্ত পার্ক এবং খেলার মাঠ রয়েছে আরও গাছপালা ওখানে লাগানো হবে, একটা ছোট্ট মঞ্চের মতো থাকবে, ফুড কোর্ট থাকবে এবং বসার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে, যাতে করে মানুষ ওখানে এসে তার কাজের অবসরে হোক অথবা সে বিশ্রাম নিতে চায় সুন্দরভাবে সেখানে সে নিতে পারবে। পার্ক রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশনের মনিটরিং কেমন, এমন প্রশ্নে এই কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে তা সম্ভব হয় না। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিলেট নগরীর উত্তর পূর্বাঞ্চলে কোনো খেলার মাঠ না থাকায় অর্থমন্ত্রীর সহায়তায় এলাকাবাসী টিলা কেটে শাহী ঈদগাহে কয়েক বছর আগে তৈরি করে খেলার মাঠ। এরপর সদর উপজেলা পরিষদকে মাঠ পরিচালনার দায়িত্ব দেয় জেলা প্রশাসন, কিন্তু সেই মাঠে খেলা শুরুর কোনো সুযোগই নেই। বিভিন্ন মেলা কিংবা গরু ছাগলের হাট বসে বছর জুড়ে। বিস্তারিত আব্দুল হাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। কয়েক মাস আগে শেষ হওয়া মহিলা পুলিশ কল্যাণ সমিতির মেলার স্থাপনা এখনও সরানো হয়নি। সারা মাঠে ছড়িয়ে আছে ইট আর পাথর। শিশুরা মাঠের একটি অংশের ইট সরিয়ে খেলছে ক্রিকেট। সময় সংবাদের ক্যামেরা দেখে দৌড়ে এসে তারা জানায়, ইট বিছানো মাঠে খেলতে গিয়ে প্রায়ই কেটে যায় পা। ইট ঢুকে, কোনো সময় কাজ ঢুকে, কোনো সময় ওই যে কাটা ঢুকে, দূর দূরান্ত গেলে কি আনাত গেলে উষ্টা খাইয়া পড়ে যায়। এলাকাবাসীর পাশাপাশি মাঠের দেয়াল ঘেঁষা স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও এই মাঠে খেলাধুলা করত। মাঠটি খেলা উপযোগী করার দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা যাতে খেলাধুলা করতে পারে, সেই জন্য খেলার মাঠটাকে খেলার উপযুক্ত করার জন্যে। পরিবেশটাই মানে খেলার মতো আর নেই, তাই আমরা অনেক সমস্যা হচ্ছে, আমাদের খেলাধুলাও করতে পারি না এই মাঠে। এখানে গরু হাট, তারপর মেলা বসতেছে, তাই আমরা খেলতে পারতেছি না। তবে এই মাঠে মেলার কোনো স্থাপনা নেই দাবি করে উপজেলা চেয়ারম্যান জানালেন, আগামীতে আর মেলা দেয়া হবে না এখানে। গত 2-3 বছর সেখানে মাঠে মেলা হয়েছে, আমরা খেলা হিসাবে এখানে রাখতে চাই এবং এটা সর্বশ্রেণীর ক্রীড়ামোদী যারা তাদেরও একটা দাবি রয়েছে। সে প্রেক্ষিতে আগামী দিনে এখানে কোনো মেলা দেওয়ার পরিকল্পনা আমাদের নেই। প্রায় 3 একর জায়গার এ মাঠে আগামীতে উপজেলা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে সদর উপজেলা পরিষদ। ইটের মতো মাঠের সর্বত্র ছড়িয়ে রয়েছে এমন ভয়াবহ কাচের টুকরো, আবার কোথাও রয়েছে লোহার পাত। এলাকাবাসী বলছে, দ্রুত এগুলো সরানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই মাঠে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদ আরও থাকছে। ভোলার উপকূলীয় চরাঞ্চলগুলোতে ফাঁদ ও বিষটোপ দিয়ে চলছে পাখি নিধন, বিক্রি হচ্ছে বিষাক্ত মাংস। পাখির সংখ্যা কমার পাশাপাশি হুমকিতে মানব স্বাস্থ্য। তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। তুষার ঝড়ে জমা বরফের পরিমাণ সাম্প্রতিক সময়ের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলেও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ওয়াশিংটনের ঝড়ের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তুষার ঝড়ের কবলে পড়ে এ পর্যন্ত অন্তত 8 জন মারা গেছেন। গত 2 দিনে বাতিল করা হয়েছে 6000-এরও বেশি ফ্লাইট। ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের অবিরাম এই তুষারঝড়কে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ তুষারঝড়। ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক, দেশটির গোটা পূর্বাঞ্চল ঢেকে গেছে পুরো বরফের চাদরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওয়াশিংটন সহ এর আশপাশের অঙ্গরাজ্যগুলোতে প্রায় 76 সেন্টিমিটার পর্যন্ত পুরো বরফ জমতে পারে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ প্রায় 80 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বাতাস।
এদিকে ইতিহাসের ভয়াবহতম এই তুষারঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে ওয়াশিংটনবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেখানকার মেয়র মুরিয়েল বাউজার। 2 to 2.5 feet of snow. আমি সবাইকে পরিষ্কার করে বলতে চাই, আমরা ইতিহাসের অন্যতম ভয়াবহ একটি তুষারঝড়ের মোকাবেলা করতে যাচ্ছি, যেটি এই মুহূর্তে আমাদের জন্য একটি জীবন মরণ সমস্যা। সবাইকে তাই এই বিষয়টি মাথায় রেখেই এর মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি আমি। এছাড়াও আপাতত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নিউ ইয়র্কবাসীকে। সবাই যার যার ঘরের ভেতরে থাকুন, অন্তত আগামী 2 দিন প্রয়োজন ছাড়া আর কেউ রাস্তায় বের হবেন না। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, তুষারঝড় মোকাবেলায় নিউ ইয়র্ক কর্তৃপক্ষ সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা এরই মধ্যে গ্রহণ করেছে। আমরা পুরোপুরি প্রস্তুত। এদিকে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের পর এবার তুষারঝড়ের কারণে নতুন করে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির আরেক অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরে। সেই সঙ্গে গত 2 দিনে দেশটিতে বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। এছাড়াও তুষারঝড়ের কারণে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দেশটির কয়েকটি অঞ্চলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, চলছে স্টল নির্মাণ ও সাজসজ্জার কাজ। প্রকাশকরা প্রতিদিনই বুঝে নিচ্ছেন স্টল। তবে সম্প্রতি ব্লগার ও প্রকাশকদের উপর উগ্রবাদীদের হামলার ঘটনায় কিছুটা শঙ্কায় রয়েছেন তারা। এদিকে বইমেলার অবকাঠামো নির্মাণে বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আয়োজনের কাজ শেষ করতে পারবেন তারা। সামিউল মুইদের প্রতিবেদন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাতুড়ি পেরেক ও বাঁশের কাঠামোর ভিত্তি বলে দিচ্ছে সময় ঘনিয়ে আসছে 21শে বইমেলার। চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বইমেলার পুরো অবকাঠামো নির্মাণ করার জন্য পরিশ্রম করছেন অর্ধশতাধিক শ্রমিকের একটি দল। বাংলাদেশের ভিতরে কাজ বসছে 10 তারিখে, শ্রদ্ধাদান কাজ বসছে 15 তারিখে। পার্টিশনের রাখ করছি, ভিতরে বক্স হবে, এগুলি করতেছি, র‍্যাক বানাইতেছি। এদিকে বইমেলার অবকাঠামো নির্মাণ কাজ পাওয়া প্রতিষ্ঠান জানিয়েছে চলতি বছর বইমেলায় গুচ্ছ আকৃতিতে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ করা হচ্ছে। নতুন এই কাঠামো বইমেলার স্টলগুলোতে বৈচিত্র্য আনবে। একটা গুচ্ছের ভিতর আপনার বড় প্যাভিলিয়ন থাকবে একটি, তার চারদিক ধরে আপনার 3টার স্টল কেউ নিচ্ছে, 2টার স্টল, সিঙ্গেল স্টল সবগুলো থাকতেছে। প্রকাশকরা জানিয়েছেন প্রতিদিনই স্টল বুঝে পাচ্ছেন তারা, তবে মেলার প্রবেশপথ ও শিশুদের প্রবেশ সহ অন্যান্য কিছু সুবিধা বাড়ানো দরকার। গেট যেটা আছে এটাতে খুবই অপ্রীতিকর অবস্থা হয়, 2-1টা জায়গা ভেঙে গেট করে দেওয়া হয়, তাহলে সবচেয়ে সুবিধা হয়। মেইন রোড থেকে ঢুকতে এই রাস্তাগুলো যদি সলিং করে দেয়, শিশুরা আসে, তাতে করে এই ধুলাবালির কারণে তাদের ঠান্ডা লেগে যায়। জাগৃতির প্রকাশক ফয়সাল আরিফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুলের ওপর হত্যা চেষ্টার ঘটনার পর বইমেলা হচ্ছে। একের পর এক হামলার ঘটনা প্রকাশকদের মাঝে এক ধরনের শঙ্কা কাজ করছে। একটা ঘটনা ঘটছে, দীপেনের মতো ভালো একটি ছেলেকে মেরে ফেলছে, সেই ক্ষেত্রে তো কিছুটা নিরাপত্তার ঝুঁকি থেকেই যায়। চলতি বছরের বইমেলায় বর্ধমান হাউস সংলগ্ন বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে প্রায় 650 স্টল ও 15টি প্যাভিলিয়ন থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। এবার কানাডার স্কুলে বন্দুকধারীর হামলা, গুলিতে 5 জন নিহত, আহত আরো 2, গ্রেপ্তার 1। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম দিন আজ। এই মুহূর্তে রাজধানী শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম দিন। তো রামিম, আমরা সকাল থেকে যেমনটা দেখেছি, আজকে কিন্তু সকাল থেকে কিন্তু সরকারি ছুটির দিন হয়, কিন্তু বেশ দর্শনার্থীর ভিড় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে যে ভিড়টা হয়, অর্থাৎ দিনের সময় যত গড়ায় তত কিন্তু এই বাণিজ্য মেলায় অন্যান্য দিন যে ভিড় হয়, আজকে কিন্তু সকাল থেকে কিন্তু সেই ভিড়টা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে সকালবেলার যেমনটা জানিয়েছিলাম যে গৃহস্থলী পণ্যের সাথে সাথে যে অন্য অর্নামেন্ট এবং প্রসাধনীর দোকানগুলোতে ভিড় থাকে। তো আরেকটি কথা কিন্তু এখন বলতে হয়, নতুনভাবে যে যে শীতের কাপড়ের দোকানে কিন্তু আমরা দেখেছি একটু ভিড়, অর্থাৎ গত 2 দিন হলে একটু ঠান্ডা আবহাওয়া থাকার কারণে এখানে কিন্তু এইসব দোকানে কিন্তু ভিড় দেখা গেছে। তো আমরা এই মুহূর্তে একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। এই মেলাতে এসে আপনি কতক্ষণ আগে আসছেন এবং কি ধরনের কেমন কি ঘুরছেন ফিরছেন দেখছেন? কিছুক্ষণ আগে আসছি, অনেক ভালোই লাগতেছে, আর মোটামুটি কেনাকাটা শুরু করে দিছি, আরো বাকি আছে। রামিম, আপনি যেমনটা শুনলেন যে এখানে কিন্তু
কিন্তু সব দর্শনার্থী আসবেন এবং তারা পরিবার পরিজনের সাথে ঘুরবেন এবং এই ঘোরাফেরার ফাঁকে কিন্তু তাদের যে পণ্যটি পছন্দ হবে সেই পছন্দ মতো পণ্যটি কিন্তু তারা কিনবেন, অর্থাৎ একদম টার্গেট নিয়ে আসা এই পণ্যটি কিনবো, এইটাই কিনবো। তো সেই জায়গা থেকে কিন্তু এই মেলার কেনাকাটা কিন্তু সেরকম হয়ে থাকে না, পছন্দ হয়ে গেলেই কিনে ফেলা। এই জায়গা থেকেই কিন্তু দোকানিরাও যেমনটা বলছেন যে বিক্রিও কিন্তু তাদের এইভাবেই কিন্তু হয়ে থাকে এবং একটু বিক্রিও বেড়ে থাকে। তো আমরা এই মুহূর্তে আরেকজন দর্শনার্থীর সাথেই কথা বলবো যিনি এই মেলাতে আসছেন এবং এই মেলার যে বাণিজ্য মেলা, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটি মেলা, সেই মেলা নিয়ে একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। তো আপনি কেমন দেখছেন মেলা? এই মেলা অনেক ভালো দেখতেছি, বাট আমরা সিলেটে আসছি তো আমাদের কাছে অনেক উপভোগ্য মনে হইতেছে, বুঝছেন। রামিম, এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে 22টি দেশ, বাংলাদেশ সহকারে 22টি দেশ অংশ নিয়েছে, সেই 22টি দেশের অংশগ্রহণে এই বড় মেলাতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছেন এবং তারা তাদের পছন্দ মতো পণ্য কিনবেন, কিছুটা সময় কাটাবেন এবং সবচেয়ে বড় কথা কিন্তু এই বাণিজ্য মেলা প্রাঙ্গণটা কিন্তু আমাদের যে বিনোদনের যে একটি কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এবং এই বিনোদনের জন্য কিন্তু অনেকে আসেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় বাণিজ্য মেলার যে বিভিন্ন জায়গায় যে বিনোদনের কেন্দ্র বা যে শিশুদের জন্য খেলার জায়গা বা সুন্দরবনের মতো ইকো পার্ক বানানো হয়েছে, তো সেই জায়গাগুলোতেও কিন্তু তারা যেয়ে থাকেন এবং আজকে তারা এখন পর্যন্ত বিক্রেতাদের সাথে আমরা কথা বলে জানিয়েছি যে শুক্রবার এবং শনিবার তাদের যে বিক্রিটা বাড়ে অন্যান্য দিনের তুলনায় বেশ কয়েকগুণ এবং এই বেশ কয়েকগুণ বিক্রি আরও যেন দর্শনার্থীদের কাছে অর্থাৎ ক্রেতা আকর্ষণে কিন্তু তারা দিয়ে থাকেন বিশেষ ছাড়। অন্যান্য দিনের চেয়ে কিন্তু শুক্রবার শনিবার একটু বেশি ছাড় দিয়ে থাকেন এবং বিশেষ ছাড় দিয়ে থাকেন। তো এইভাবে কিন্তু বিক্রি শুরু হয়েছে, কেনাকাটা শুরু হয়েছে বাণিজ্য মেলার শেষের দিকে, সেই হিসেবে বিক্রিও আগের তুলনায় একটু বেড়েছে। এইভাবেই কিন্তু সময় যত গড়াবে অর্থাৎ দিনের সময় যত গড়াবে, বিকেল দুপুর পার হবে, বিকেল হবে, সন্ধ্যা হবে, সেই সময়টাতে কিন্তু আরো মানুষ বেশি আসবে। অর্থাৎ বিনোদন, কেনাকাটা, দরকার মতো এই সব কিছু মিলেই কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মুহূর্তে বলা যায় ক্রেতা দর্শনার্থীর সমাগমে কিন্তু বেশ জমে উঠেছে। তো রামিম, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মুহূর্তের সর্বশেষ খবর। সহকর্মী কামরুল হাসান সবুজ জানাচ্ছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। সাইবার অপরাধ দমনে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে ফেনীর সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই টেলিভিশন, অনলাইন, রেডিও, FM এইগুলোর সঙ্গে কে বোঝাপড়া করবে? আপনাদের নিজের স্বার্থে এখন মনে করেন যে আপনি যে আইনের কাঠামোতে না আসেন, তাহলে সরকারকে আপনি স্বাধীনতা দিলেন আপনার উপরে যে কোনো কাজ করা, কিন্তু আইনটা থাকলে এরকম আমি ইচ্ছা করলে তো ডিক্লারেশনটা বাতিল করতে পারি না। ঠিক প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্টের মতো, মানে ওইটা একটা অ্যাক্ট হবে, সেই অ্যাক্টের আওতায় ওখানে বোঝাপড়া করেন না। বগুড়া শহরের দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তির প্রলোভন দেখিয়ে গড়ে উঠেছে শতাধিক কোচিং সেন্টার। অনেকে অভিভাবক সরকারি এই বিদ্যালয় দুটিতে সন্তানের ভর্তির আশায় একই ক্লাসে 2 থেকে 3 বছর রেখে কোচিং ও প্রাইভেট পড়াচ্ছেন। অভিভাবকদের অভিযোগ, এই সুযোগে কোচিং ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, সরকারি উচ্চ বিদ্যালয় দুটিতে তৃতীয় শ্রেণীতে ভর্তি নীতিমালা বহির্ভূত। মাজিদুর রহমানের পাঠানো তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমি 2বার পরীক্ষা দিয়েও চান্স পাইনি। আমার মা এর জন্য আবার এখানে রাখছে যাতে আমি এবার চান্স পাই। শুধু ফাইজাই নয়, শারমিন, সাদমান ও শাহরিন সহ কয়েক হাজার কোমলমতি শিক্ষার্থী বগুড়া শহরের দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। 2014 ও 15 সালে ভর্তির সুযোগ না পেয়ে তৃতীয়বারের মতো কোচিং করছে তারা। আর এ সুযোগে কোচিং ব্যবসায়ীরা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের। আমার বাবা মা আমাকে আবার এখানে দিছে যাতে আমি আবার বগুড়া সরকারি গার্লস স্কুলে পড়তে পারি। আমি আমার ছেলের 2 বছর চেষ্টা করছি জেলা স্কুল বা ভেঙে স্কুলে ভর্তি করার জন্য, হয়নি। এবার আমরা আবার চেষ্টা করতেছি, 3 বছর হবে, 3 বছরে প্রায় 3 লক্ষ টাকা খরচ হবে। এই যে আমাদের বাড়তিগুলো খরচ আমরা খুলে উঠাতে পারছি না। তবে কোচিং সেন্টারের পরিচালকরা বলছেন, অ্যাসোসিয়েশন কর্তৃক নির্ধারিত কাঠামো অনুযায়ী ভর্তি ফি ও বেতন নেওয়া হচ্ছে। ভাই বোন কোচিং ভর্তির সময় 4000 টাকা নেয় এবং প্রতি মাসে 1000 টাকা নেয়। অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকে আমরা মিটিং করে এটা শেষ লিমিটে 1000, নিচে এখন যে যেভাবে দিতে পারে।
এদিকে সরকারি নীতিমালা অনুযায়ী জেলার সরকারি উচ্চ বিদ্যালয় দুটিতে তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ক্লাস 3 থেকে 5 পর্যন্ত প্রাথমিক শিক্ষা কোথাও নাই এবং সরকারের কোনো অনুমতিও নাই এই ব্যাপারে। যদি স্কুল দুটো ক্লাস 1 থেকে প্রাথমিক শিক্ষা শুরু করে তাহলে এই কোচিং বাণিজ্যটা অনেকটা নির্মূল হবে এবং অভিভাবকগণ অনেকটা শান্তি পাবে। বগুড়া শহরে গড়ে ওঠা শতাধিক কোচিং সেন্টারে প্রায় 8,000 শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, বগুড়া। শীত প্রধান অঞ্চল থেকে আসা অতিথি পাখির কলকাকুলিতে মুখর এখন ভোলার উপকূলীয় চরাঞ্চলগুলো। এ সুযোগে ফাঁদ ও বিষ্টপ দিয়ে নির্বিচারে পাখি নিধন করছে একটি অসাধু চক্র। আবার বিষাক্ত মাংস বিক্রি করা হচ্ছে বিভিন্ন রেস্তোরাঁ। এতে পাখির সংখ্যা কমার পাশাপাশি হুমকিতে পড়েছে মানব স্বাস্থ্য। নাসিরউদ্দিন লিটনের পাঠানো তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এ যেন পাখির রাজ্য। হাজার হাজার পাখি কখনো ডানায় ডানা মিলে উঠছে, আবার কখনো ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে। ভোলার দক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘাসা এরকম অন্তত 500 ডুবোচর এখন মুখরিত অতিথি পাখির কলকাকলিতে। কিন্তু সাইবেরিয়া সহ শীতপ্রধান অঞ্চল থেকে জীবন বাঁচাতে আশ্রয়ের খোঁজে আসা এসব পাখিরা এদেশেও নিরাপদ নয়। অসাধু শিকারীরা কারেন্ট জালের ফাঁদ আর বিষ-টোপ দিয়ে প্রতিদিন পাখি নিধন করছে। এতে দিন দিন অতিথি পাখির সংখ্যা যেমন কমছে, তেমনি হুমকিতে পড়ছে পরিবেশ। কম দিয়ে হাঁস ধরে চরের থেকে ধরে নিয়ে তারা দেশে বিক্রি করে। কিছু লোক আছে ধানে ওষুধে মিলিয়ে দিয়ে রাগা রাগা ছড়ায়, এদিকে বিষক্রিয়ায় মরে যাওয়া এসব পাখির মাংস গোপনে বিক্রি হচ্ছে স্থানীয় খাবার হোটেলগুলোতে। আর এ মাংস খেলে মানবদেহের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দীর্ঘদিন ধরে যদি এগুলো তারা খেতে থাকে তাহলেও তাদের একটি কিউমুলেটিভ এফেক্ট হবে। মাস্টার গ্ল্যান্ড লিভার যদি ধ্বংস হয় তাহলে তো প্রাণীর অবস্থা আপনারা নিজেরাই বুঝতে পারেন। সাইমালটেনিয়াসলি আমরা কিডনিতেও একই ধরনের সমস্যা দেখি। তবে অতিথি পাখি নিধন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। পুলিশ, কোস্টগার্ড তাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে টহলের ব্যবস্থা করে। সব জায়গায় একসাথে নজরদারি করাটা আসলে টাফ। তারপরেও আমরা যেখানে অতিথি পাখি বেশি পরিমাণে আসে বা যেখানে নিধন হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমরা স্পেশাল নজরদারির ব্যবস্থা করব। বার্ড ক্লাবের তথ্যানুযায়ী ভোলায় এবছর 28,000 জলচর পাখি সহ 60 প্রজাতির অতিথি পাখি এসেছে। সময় সংবাদ, ভোলা। নওগাঁর আদাতোলা সীমান্তে বিএসএফ এর নির্যাতনে জয়নাল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। বিজিবি ও স্বজনরা জানায়, গতকাল রাতে সাপাহারা উপজেলার আদাতোলা সীমান্ত এলাকায় জয়নাল সহ বেশ কয়েকজন বাংলাদেশি গরু আনতে ভারতের ভেতর ঢোকে। সেখান থেকে টহলরত বিএসএফ সদস্যরা জয়নালকে আটক করে। পরে সকালে ভারতের সীমান্ত এলাকায় আয়নালের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এদিকে নিহতের লাশ ফেরত আনার জন্য বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির 14 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রফিকুল হাসান। আধুনিক বাংলা কবিতার জনক হিসেবে খ্যাত সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের 192তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাড়িতে চলছে সপ্তাহব্যাপী মধুমেলা। 100 বছরের পুরনো এই মেলায় অংশ নিতে এরই মধ্যে দূর দূরান্ত থেকে যেমন আসছেন ব্যবসায়ীরা, তেমনি আসছেন দর্শনার্থীরাও। এদিকে মেলার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে আয়োজিত মধুমেলা ঘিরে যশোরের সাগরদাড়িতে এখন উৎসব। কবির পৈতৃক ভিটায় শুরু হওয়া 7 দিন ব্যাপী এ মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে যাত্রা, সার্কাস, জাদু প্রদর্শনী, বিচিত্রা অনুষ্ঠান, ইঞ্জিন ট্রেন, মৃত্যুকূপ, নাগরদোলা সহ বিনোদনের নানা আয়োজন। এছাড়া শিশুদের রকমারি খেলনা, খাবার ও গৃহস্থালী পণ্য সহ অসংখ্য পণ্যের পসরা নিয়ে দোকানিরা বসেছেন মেলা প্রাঙ্গণে। আর এই আয়োজন উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন মধু ভক্তরা। বিশেষ আকর্ষণ হলো আপনাদের দিয়ে এলেন সার্কাস, প্রতিমা অপেরা, জাদু প্রদর্শনী, মৃত্যুকূপ। তার কবিতা পড়েছি, খুব ভালো লাগলো তার এখানে এসে। এখন মেলাটা দেখে খুব ভালো লাগলো। মাইকেল মধুসূদন দত্ত আমি বইতে পড়ছি, সেখান থেকে জানি যে এখানে সুন্দর মেলা হয়, তা আজকে দেখার সৌভাগ্য হলো। এদিকে আনন্দ উপভোগের পাশাপাশি কেনাকাটাও করছেন মেলায় আগত দর্শনার্থীরা। তবে বেচাকেনা বাড়তে আরো 2-1 দিন সময় লাগবে বলে জানালেন দোকানিরা। ঘুরে দেখতেছি মোটামুটি ভালোই দাম, একদম মানে সবাই কেনার এর ভিতরে আছে। বেচাকেনা মোটামুটি ভালো হয়েছে, কাস্টমার আসা যাওয়া আছে, আমরা বেচতেছি আর কি।
10-12 বছর ধরেই আসি, কিছু না কিছু লাভ হয় আর কি। তবে আজকে থেকে আস্তে আস্তে বেচা কিনা বাড়বে। অন্যদিকে মেলাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। পুরো আমাদের ভেন্যুটা ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নিয়ে এসেছি, যেটা 24 ঘন্টা আমাদের যে কন্ট্রোল রুম করা হয়েছে সেখানে এটা মনিটরিং করা হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং প্রয়োজন হলে আমরা আরও নিরাপত্তা ব্যবস্থা বাড়াবো। যশোর জেলা প্রশাসন ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় এবার স্টল বসেছে প্রায় 500। 22 জানুয়ারি শুরু হওয়া 126 বছরের ঐতিহ্যবাহী এই মধুমেলা শেষ হবে আগামী 28 জানুয়ারি। সময় সংবাদ, যশোর। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসেবে সকালে সময় সংবাদের দল যায় বাণিজ্যিক নগরী চট্টগ্রামে। নগরীর সিআরবি 7 রাস্তা মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে শহর এবং গ্রামাঞ্চলের প্রতিবেদন প্রচারের জন্য প্রশংসা করেন দর্শকরা। পাশাপাশি গুরুত্ব সহকারে বৃহত্তর চট্টগ্রামের পর্যটন শিল্প বিকাশে বিশেষ প্রতিবেদন এবং বাণিজ্যিক সংবাদ প্রচারের পরামর্শ দেন তারা। সময় সংবাদের নিউজগুলো খুব ভালো লাগে। এই অল্প দিনেও মনে হচ্ছে সময় সংবাদ গণমানুষের একটা চ্যানেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমার অনুরোধ আপনাদের কাছে থাকবে, আবার পুনরায় টকশো যাতে সর্বদলীয়ের মাধ্যমে অংশগ্রহণ করিয়ে প্রচার করা হয়। পর্যটন নগরী হিসেবে চট্টগ্রামের জন্য আরো ব্যাপক কাজ করার জন্য আমি অনুরোধ করব সময় সংবাদ যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আরো বেশি করে গবেষণাধর্মী রিপোর্ট তারা প্রতিবেদন তারা প্রকাশ করে। দেশের বাইরের খবর। কানাডার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে 5 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার দুপুরে পশ্চিমাঞ্চলীয় সাসকাচুয়ান প্রদেশের লা লক কমিউনিটি স্কুলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানায়, স্কুলের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসা পর্যন্ত সে 6টিরও বেশি গুলির শব্দ ও আর্তচিৎকার শুনেছেন। এ ঘটনায় হতাহতদের সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। তবে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে লা লক শহরের ভারপ্রাপ্ত মেয়র কেভিন জানভিয়ের। হামলাকারী প্রথমে নিজের 2 ভাইকে গুলি করার পর স্কুলে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। আদিবাসী অধ্যুষিত শহরটিতে 3000 মানুষ বসবাস করেন। দ্বাদশ শ্রেণী পর্যন্ত ওই স্কুলে প্রায় 900 শিক্ষার্থী রয়েছে। পাকিস্তানের বাঁচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় অংশ নেয়া 4 যোদ্ধার ভিডিও প্রকাশ করে ভবিষ্যতে দেশটির আরও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছেন তালেবানের এক শীর্ষ কমান্ডার। ভিডিওটিতে বলা হয়, এখন থেকে আর আদালত কিংবা পার্লামেন্টে হামলা চালিয়ে আইনজীবী এবং রাজনীতিবিদদের হত্যা করা হবে না, বরং যেখান থেকে তারা গড়ে ওঠে সেই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হবে। এদিকে ভিডিওটি প্রকাশের পর তালেবানের নেতৃত্বে বিভক্তির বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর আগে হামলার দায় স্বীকার করে 2 রকম বক্তব্য দেয় তালেবানের 2 নেতা। ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। শুক্রবার দেশটির 4টি রাজ্য থেকে অন্তত 14 জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কর্ণাটক থেকে 6 জন, অন্ধ্রপ্রদেশ থেকে 4 জন এবং মুম্বাই ও উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে আরও 4 জনকে। গ্রেফতারকৃতদের সবাই জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করছে পুলিশ। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ জানায়, গ্রেফতারকৃত জঙ্গিদের সঙ্গে আইএসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন তথ্যের ভিত্তিতে গত কয়েক মাস ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিল তারা। আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এরা ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে জানায় এনআইএ। এবারে লা লিগার খবর। স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে মালাগার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচেই কাতালানদের হয়ে আবারও মাঠে ফিরবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মালাগার মাঠে ম্যাচটি শুরু হবে আজ রাত 9টায়। অন্যদিকে লিগের আরেক ম্যাচে এসপানিওল নিজেদের মাঠে মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। ম্যাচটি শুরু হবে রাত 11:15টায়। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে বার্সেলোনা। তবে মেসি ও সুয়ারেজের অভাবটা সেই ম্যাচে বার্সা টের না পেলেও ভক্ত সমর্থকরা যেন মেসিকে ছাড়া লুই এনরিকের দলের পূর্ণতা খুঁজে পান না।
মেসি ভক্তদের জন্য আপাতত সুখবর হলো হ্যামস্ট্রিং এর ইনজুরি কাটিয়ে লা লিগায় মালাগার বিপক্ষে ম্যাচেই মাঠে ফিরছেন তিনি। সেই সাথে কাতালানদের ত্রিরত্নের আরেক সদস্য সুয়ারেজও 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন এই ম্যাচে। পাশাপাশি দারুণ ফর্মে আছেন নেইমারও। ইউরোপিয়ান শীর্ষ 5টি লিগের মধ্যে এই মৌসুমে 16টি গোলের পাশাপাশি 9টি গোলের অ্যাসিস্টও করেছেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার। পরিসংখ্যানটা অবশ্য বরাবরের মতোই কথা বলছে বার্সেলোনার হয়ে, কারণ মালাগার বিপক্ষে সবশেষ 20 ম্যাচে মাত্র একবারই হেরেছে কাতালানরা। 2003 সালে অবশ্য কাতালানদের এই মালাগার মাঠেই হারতে হয়েছিল 5 গোলের বড় ব্যবধানে। এই পরিসংখ্যানকে ভরসা করেই নিজেদের মাঠ স্তাদিও লা রোসেলেদেতে বার্সার মতো জায়ান্টকে আতিথ্য দিতে যাচ্ছে মালাগা। সেই সাথে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়া একমাত্র মালাগাই তাদের নিজেদের মাঠে সবচেয়ে কম মাত্র 5টি থাকতে চাইবে ইয়েলো সাবমেরিনরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এবারে বুন্দেসলিগার খবর। হামবুর্গকে হারিয়ে লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওনার্দোস্কির জোড়া গোলে স্বাগতিকদেরকে 2-1 গোলে হারিয়ে জয় পায় বায়ার্ন। লিগের অপেক্ষাকৃত দুর্বল দল হামবুর্গের মাঠে খেলতে নেমে প্রথমে লিড পায় অতিথিরা। ম্যাচের 37 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন 27 বছর বয়সী স্ট্রাইকার লিওনার্দোস্কি। তবে 53 মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার জাভি অ্যালোনসোর গোলে সমতায় ফেরে হামবুর্গ, কিন্তু এ অবস্থা খুব বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সফরকারীরা। ম্যাচের 61 মিনিটে লিওনার্দোস্কির দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হয় 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা। এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে 11 পয়েন্ট এগিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখল পেপ গার্দিওলার শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে 8.4 ডিগ্রি সেলসিয়াস। 2-1 দিনের মধ্যে ঠান্ডা কমবে বলছে আবহাওয়া অফিস। যে কোনো পরিস্থিতিতে জয় করার মানসিকতা নিয়ে দেশকে এগিয়ে নিতে স্কাউটদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ভিডিও কনফারেন্সে 8ম জাতীয় কাপ ক্যাম্পুরির উদ্বোধন। চট্টগ্রামে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে 4র্থ দিনের মতো চলছে চিকিৎসকদের ধর্মঘট। ব্যাহত চিকিৎসা কার্যক্রম, রোগীদের দুর্ভোগ চরমে। নোংরা পরিবেশ, মাদকসেবী আর ছিনতাইকারীর দৌরাত্ম্যে বেহাল অবস্থা রাজধানীর পার্কগুলোর। কমে গেছে লোক সমাগম, নিরাপত্তা নিশ্চিতের দাবি। এবং অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি চলছে জোরে সোরে। নির্ধারিত সময়েই কাজ শেষ হওয়ার আশা। প্রকাশকদের ওপর উগ্রবাদীদের হামলার ঘটনায় শঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে স্মার্টফোন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।